নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার আগে এখানে বলে রাখি হেরিটেজ ওয়াকের অন্তর্গত আপনারা কোন কোন জায়গাগুলো দার্জিলিংয়ে খুব অনায়াসে সহজভাবে ঘুরে নিতে পারেন। পার্ট 1-এ অবজারভেটরি হিল, ভানুভবন, অ্যান্ড্রিউস চার্চ, নাইট অ্যাঙ্গেল পার্ক, রাজভবনের মতন জায়গাগুলি এবং ম্যালচক তো আছেই, এই জায়গাগুলি ঘুরতে পারবেন। এবং আজকের এই এপিসোডে হেরিটেজ ওয়াকের পার্ট 2 আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওর অন্তর্গত আমরা দেখব দার্জিলিং স্টেশন, কেভেন্টার্স গ্লেনারিজের মতন কিছু জায়গা, তার সাথে থাকবে দাস স্টুডিও এবং মহাকাল মার্কেট আর চক বাজারের মতন কিছু বাজেট ফ্রেন্ডলি জায়গা। কত কম খরচায় আপনারা এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন এবং থাকবে দার্জিলিংয়ে আসলে গাড়ি বুক না করা থাকলেও আপনারা শেয়ার ক্যাবে করে কত কম খরচায় লোকাল সাইট সিইংগুলো করে নিতে পারবেন, তার কিছু তথ্য। অতএব ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড আঙ্কিত অধিকারী, আর আপনারা দেখছেন দার্জিলিং সিরিজ। গত এপিসোডে আপনারা দেখেছেন আমরা দার্জিলিংয়ে নাইট ওয়াক করলাম এবং কিছু কিছু হেরিটেজ জায়গা দার্জিলিংয়ের মধ্যে এক্সপ্লোর করে দেখলাম। আজকেও ঠিক সেরকমই ডে লাইটের মধ্যে কিছু হেরিটেজ জায়গা আমরা কভার করব এবং এই দার্জিলিং ম্যাল এরিয়ার মধ্যেই থাকব। কারণ চারিপাশের ওয়েদারটা দেখুন, ওয়েদারটা কিন্তু একদম ফগি হয়ে আছে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে আমাদের প্রথম স্পট হবে কেভেন্টার্সে গিয়ে ব্রেকফাস্ট করব। আর এখন দাঁড়িয়ে আছি হোটেল সুইট হোম ইন্টারন্যাশনালের ছাদে, রুফটপে দাঁড়িয়ে আছি। এখান থেকে একটা দারুণ ভিউ। এটা পাহাড়ে আসলে এই ধরনের ভিউ তো খুব কমন, কিন্তু এখান থেকে সত্যি একটা দারুণ অসাধারণ ফিলিং হচ্ছে কিন্তু। আর দার্জিলিং এলে বাজেট ফ্রেন্ডলি জায়গায় যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু এই হোটেলটা একটা আপনাদের জন্য অপশান হয়ে উঠতে পারে। সব ব্যবস্থাই এখানে আছে, ওদের খাবার দাবার থেকে সার্ভিস থেকে শুরু করে সব কিছুই খুব ভালো। কয়েকটা জিনিস ভুলভ্রান্তি তো হতেই পারে, সেটা আই গেস ওগুলো নেগলিজেবল, ওগুলো একটু খেয়াল করলে আরও বেটার হয়ে উঠবে জায়গাটা। চলুন, দেখা হচ্ছে গান্ধী রোড থ্রু কেভেন্টার্সে গিয়ে। ঘড়িতে এখন বাজে এক্স্যাক্টলি 11টা। আজকে অলমোস্ট ধরে নিন আমরা একটু লেটেই বেরিয়েছি, কারণ কালকে সারাদিনের জার্নির পরে যা অবস্থা হয়েছিল, ফুল টায়ার্ড একদম। আজকে একটু লেটেই বেরোলাম এবং যেমনটা বললাম এখন ডাইরেক্ট দেখা হবে কিন্তু কেভেন্টার্সে গিয়ে। গান্ধী রোড দিয়ে হেঁটে যাচ্ছি এবং এই রাস্তাটায় কিন্তু প্রচুর এবং স্টেশনারি দোকান আছে। তো যারা ধরুন এই রাস্তায় থাকবেন তাদের আলটিমেটলি কোনো রকম সমস্যা হওয়ার কথাই নয়। আপনারা এখানে যাবতীয় যা দরকারি জিনিস সবই পেয়ে যাবেন। আর মেলে যাওয়ার রাস্তাটাও খুব উতার চড়াও একদম নেই, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যাদের পায়ে একটু ধরুন সমস্যা আছে তাদেরকে আমি সাজেস্ট করব এতটা দূরে না আসতে, মলের কাছাকাছি থাকতে। আদারওয়াইজ ইটস আ ভেরি গুড প্লেস। এবং এখানে কিন্তু চারিপাশে বহু হোটেলস আছে, এরকম পরপর এখানে হোটেলসের অপশান পাবেন। আর এরকম গাড়ি দাঁড়িয়ে থাকে, ওরা কিন্তু লোকাল সাইট সিইংসের জন্য আপনাদেরকে অ্যাপ্রোচ করবে। আপনারা যদি এরকম কোনো ট্যুর অর্গানাইজেশনের সাথে আসেন তাহলে তো গাড়ি আপনাদের সাথে থাকছেই একটা। আর আদারওয়াইজ আপনারা যদি শেয়ারে ঘুরতে চান তারও অপশানস আছে এখানে, এই ট্যাক্সি করে আপনারা কিন্তু ঘুরতে পারেন। এখানে কিন্তু একটা হিমালয়ান টিবেট মিউজিয়াম আছে। ভিজিটিং আওয়ার্স হচ্ছে সামার টাইম 10 AM to 6 AM আর উইন্টার টাইম 9 AM to 5 AM। এখানে এলে কিন্তু আপনারা টিবেটিয়ান কালচারের যাবতীয় সংরক্ষণ করা যা তথ্য সেগুলো এখানে একটা ছোট্ট মতন মিউজিয়াম করা আছে। এখানে মাস্কাটেলের অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছি। মাস্কাটেলের হোটেলগুলো কিন্তু বেশ, দেখে যতদূর মনে হচ্ছে বেশ বিলাসবহুল হোটেল। যারা ধরুন প্যাকেজ ট্যুরসে আসছেন এবং আপনাদের সাথে খাবার দাবারের ব্যবস্থা আছে সেই প্যাকেজ ট্যুরের মধ্যে, তাহলে তো সেটা ইটস অল রাইট। মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো তো আপনারা হোটেলেই পেয়ে যাবেন। আদারওয়াইজ আমরা যে হোটেলে থাকছি সেই হোটেলেও খাবারের ব্যবস্থা আছে। প্লাস একটু যারা ধরুন বাজেট ওরিয়েন্টেড ট্রিপ করতে চাইবেন, একটা জিনিস বলে রাখি
দার্জিলিং এলে কিন্তু খাবার দাবারের কস্টিংটা একটু বেশিই পড়ে, খাবার দাবার এবং মানে ট্রাভেল করার খরচাটা। অতএব কিন্তু তবুও এখানে কিন্তু আশেপাশে এই রাস্তায়, এই গান্ধী রোডে অনেক খাবারের দোকান আছে, যেখানে কিন্তু আপনারা এলে অনেক বাজেট ফ্রেন্ডলি ওয়েতে খাওয়া দাওয়াটা করে নিতে পারবেন। রুটি, মিক্সড ভেজ, তারপরে চিকেন ইত্যাদি, এরকম হেন তেন অনেক অপশান আছে। এই গান্ধী মোড় থেকে সোজা গিয়ে এই ইউটার্ন করলেই কিন্তু নিচের রাস্তাটায় নেমে গেলে এই যে ঘন্টাঘরে, কিন্তু আপনারা এখানে ঘন্টাঘরের সামনে চলে যেতে পারবেন। এখন আমি এই উপরের ফুটপাথ দিয়ে হাঁটছি এবং এই মুহূর্তে এখন কেভেন্টার্সের দিকে যাচ্ছি। চলুন। আগেই বলে রাখি, কেভেন্টার্সে খাওয়ার খরচাটা কিন্তু একটু উপরের দিকে, কিন্তু প্রথমবার এলে এটা কিন্তু একটা মাস্ট। এক্সকিউজ মি, এখন কিন্তু ফাইনালি আমরা কেভেন্টার্সে চলে এসেছি। অ্যাকচুয়ালি কোনো অ্যাকাউন্টসে সামওয়্যার ইটস টোল্ড যে এই জায়গাটা 1912, আর কোথাও বলা আছে এই জায়গাটা 1925-এ তৈরি হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি মেড বাই এ সুইডিশ ডেয়ারি এন্টারপ্রেনিওর, যার নাম ছিল এডওয়ার্ড কেভেন্টার্স। সো সেই জায়গাটাই কিন্তু পরবর্তীকালে গিয়ে ওই 1940-এ ওনারশিপ চেঞ্জ হয় এবং এখন এর চারিপাশটা কিছুটা এরকম। আমরা উপরে চলে এসেছি এবং এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যায়, পুরো দার্জিলিং সিটিটা এবং কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। দেখুন চারিপাশটা, যদিও এখন ফগি হয়ে আছে। ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু জিটিএ ভবন বা ভানু ভবন, আর এখান থেকে পুরো অ্যাকচুয়ালি সিটি ভিউটা পাওয়ার কথা, বাট সিন্স ইটস অল ফগি রাইট নাও, এখন দেখা যাচ্ছে না। আর নিচেই আছে মহাকাল রেস্টুরেন্ট। এখানে আপনারা খুব বাজেটে যদি বাঙালি খাবার খেতে চান, দিস ইজ ইউর অপশান। এবং পরবর্তীকালে গিয়ে ডিউরিং দ্য 1940s এটার ওনারশিপটা কিন্তু চলে গেছে কৃষ্ণা দালাইমার কাছে। তো এখন দেখুন এখান থেকে পুরো এই এন্টায়ার একটা ভিউ পাবেন, বাট ফগি ওয়েদারের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। এখান থেকে কিন্তু টিবেট মিউজিয়ামের এইখানে এরকম পুরো, আর এদিকে তো ম্যালের রাস্তাটা চলে যাচ্ছে। সো দিস ইজ দ্য ভিউ, সামথিং লাইক দিস। বেশ সাজানো গোছানো এই কেভেন্টার্স, এবং জায়গাটি কিন্তু আপনাদেরকে একটা দারুণ নস্টালজিয়া দেবে। এবং কেভেন্টার্স কিন্তু বেসিক্যালি ফেমাস ফর ইটস আইসক্রিমস, এবং এখানে যত রকমের ডেয়ারি প্রোডাক্টস পাওয়া যায়, আর ইংলিশ প্ল্যাটার্সের জন্য। স্যার মেনু কার্ড দিয়ে দেঙ্গে। এবং আর একটা বিষয় হচ্ছে, এই জায়গায় কিন্তু সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা কিংবা বরফির মতন ফিল্মের শুটিংও হয়েছে, যে কারণে এই জায়গাটা এতটা ফেমাস। সো দার্জিলিং এলে কিন্তু কেভেন্টার্স ভিজিট করাটা একটা মাস্ট। এবং এই কেভেন্টার্সও কিন্তু যে হেরিটেজ ওয়াকটা হয়ে থাকে দার্জিলিংয়ে, তার মধ্যে একটা জায়গা। আর ওয়েদার আর কপাল যদি ভালো থাকে, তাহলে এই কেভেন্টার্স থেকেই দেখা মিলবে এন্টায়ার দার্জিলিং সিটি এবং কাঞ্চনজঙ্ঘার। এখানে দেখুন, এখানে কিন্তু প্রচুর অপশানস আছে, বিস্তর অপশানস আছে। তার মধ্যে থেকে আমরা যেটা অর্ডার করেছি, মিল্ক কফি দুটো অর্ডার করেছি, অ্যান্ড দ্য রেটস আর অন দি হায়ার সাইড অ্যাকচুয়ালি। আর একটা হট চকলেট নিয়েছি, আর তার সাথে আছে এগ স্যান্ডউইচ। তো বেসিক্যালি কেভেন্টার্সে এলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে খাবার দাবারের রেটটা কিন্তু একটু অন দি হায়ার সাইড। মানে দার্জিলিংয়ে এসে এতটা খরচা করে আপনারা খাওয়া দাওয়া করবেন, আই ওয়ন্ট সাজেস্ট দ্যাট। ঠিক আছে, এখানে আসলে অনেক বাজেটে খাওয়া দাওয়া করা যায়, বাট দ্য থিং ইজ এখানে কেভেন্টার্সে যেহেতু আসছেন, তো এখানে কিন্তু জি দো কেভেন্টার্স এলে যেটা মাস্ট ট্রাই সেটা হচ্ছে এখানকার ইংলিশ প্ল্যাটারগুলো, যেগুলোর প্রাইস কিন্তু প্রায় 500 টাকা প্লেট, এবং এই প্লেটটা দুজনকে অনায়াসে সার্ভ করবে। কিন্তু যদি এগুলো একটু বাজেটের বাইরে মনে হয়, তাহলে আমাদের মতন এরকম কিছুটা অল্প খাবার নিয়ে তারপরে আপনারা গ্লেনারিজে গিয়েও খাবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু একটা বেশ বাজেট ফ্রেন্ডলি প্ল্যান, যেটা আপনারা প্রথমবার দার্জিলিং আসলে অবশ্যই ফলো করতে পারেন। কেভেন্টার্স এলে কিন্তু একটা মাস্ট ট্রাই হচ্ছে এখানকার আইসক্রিম। আগের ভ্লগে দেখিয়েছি রাত্রিবেলায় দার্জিলিংয়ের সৌন্দর্য কীরকম, দার্জিলিং সিটিটার সৌন্দর্য কীরকম। আর এখন কিন্তু ঠিক ম্যাল রোড ধরে এগিয়ে যাচ্ছি গ্লেনারিজের দিকে। দেখা হচ্ছে গ্লেনারিজে গিয়ে। এই শহরটা কত ইতিহাস বহন করে বেড়াচ্ছে, তা কিন্তু আপনারা এই জায়গাগুলো এরকম পায়ে হেঁটে না ঘুরে দেখলে
কখনোই বুঝতে পারবেন না। অতএব আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, দার্জিলিং এলে হেঁটে অবশ্যই ঘুরবেন। চলে এসেছি গ্লেনারিজের সামনে। এক্স্যাক্টলি 150 বছরের ইতিহাস বহন করছে এই জায়গাটা। 1855-এ এস্টাবলিশড বাই ইটালিয়ান শেফ নেমড ভাদো, মিস্টার ভাদো। এবং প্রথমে কিন্তু এই জায়গাটার নাম ভাদোই ছিল। ইট ওয়াজ নট গ্লেনারিজ। অ্যাকচুয়ালি আফটার ব্রিটিশ রুল এই জায়গাটার নাম করা হয় কিন্তু গ্লেনারিজ। এবং সেই হোপ অ্যান্ড ঠিক এই জায়গাটায় ছবি তোলার জন্য কি ক্রেজ, আপনারা যারা দার্জিলিং এসছেন এবং দার্জিলিংয়ের ব্লগস দেখেছেন বা এসে উঠতে পারেননি তারা সবাই জানেন এই জায়গাটা কতটা ফেমাস। এখান থেকে কিন্তু এন্ট্রিটা হচ্ছে টুয়ার্ডস গ্লেনারিজ যে বেকারিজ কাউন্টারটা আছে সেই দিকে। 20 স্তর অপশন বেকারিজের জন্য। এখানে বসেও খেতে পারবেন, প্লাস আপনারা নিয়েও যেতে পারবেন। আর তাছাড়া উপরে তো ওদের খাওয়ার জায়গা আছে, যেটা ওই পাশ দিয়ে এন্ট্রিটা। এখানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখা যায় আপনাদের, চারিপাশটা দেখুন। These are all the options. See. শুধু তাই নয়, এখানে কিন্তু গার্মেন্টস, ইয়াররিংস, অর্নামেন্টস ইত্যাদি এইসবের অপশানও আছে। টুপি ইত্যাদি অনেক কিছু এইসব পাওয়া যায়। আর এখন ভিতর দিকে যাচ্ছি, ভিতর দিকের অ্যাম্বিয়েন্সটা দেখুন। গ্লেনারিজ এলে এখানকার মাস্ট ট্রাই হচ্ছে মাফিনস এবং ক্রোসন্স, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, যেগুলোর দাম ধরুন ওই 60 থেকে 80 টাকার মধ্যে। এগুলো আপনারা এখানে এলে ট্রাই করতে পারেন। এখান থেকে একটা ব্যালকনি কাউন্টার আছে, যেখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যায়। দেখুন এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে পুরো এই ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন। কি অসাধারণ, তাই না? একদম রেট্রো চার্মে গড়ে তোলা একটা জায়গা, যেখানে এলে আপনার ভালো লাগতে বাধ্য। এবং দিস প্লেস ইজ অ্যাকচুয়ালি ফেমাস ফর ইটস বেকারি কাউন্টার। ঠিক আছে, এখানের বেকারি খাবার দাবার কিন্তু খুব ভালো। তো এখানে এলে যদি কিছু ট্রাই করতে চান তাহলে এখানকার বেকারিটা ট্রাই করুন। খাবার দাবারের বিষয়ে আমি বলবো না, কারণ আমি এখানে খাবার দাবার ট্রাই করছি না। লেটস সি ইফ আই বাই এনি বেকারি আইটেম, আই উইল আপডেট ইট ইন দ্য ভ্লগ। সো সি, দিস ইজ হাউ ইট লুকস ফ্রম হিয়ার। অসাধারণ। আর এখন চারিপাশে শুধু মেঘের খেলা হচ্ছে, সানলাইট তো আছেই, বাট ইটস অল foggy অ্যারাউন্ড। এখানে কিন্তু অর্ডার করার দুরকম অপশান আছে অ্যাকচুয়ালি। প্রথমত বলে দিই, জায়গাটায় ঢুকলেই একটা বেকারির অসাধারণ মানে যে স্মেলটা আসে সেইটা। অর্ডার করার দুটো অপশান। এক, অন দ্য টেবিলস ইউ হ্যাভ গট QR কোডস। সো QR কোডটাকে স্ক্যান করলে মেনু লিস্টটা আপনার সামনে চলে আসবে। আদারওয়াইজ ইউ ক্যান হ্যান্ড পিক ফ্রম হিয়ার। এখানে ট্রেজ আছে, তো এখান থেকে হ্যান্ড পিক করে এখানে বিল কাউন্টার আছে। বিল কাউন্টারে গেলে কিন্তু ওরা যা প্রাইস হচ্ছে সেইটা ওরা বলে দেবে, এবং সেখানে ইউ পে ইট অ্যান্ড গো টু ইউর টেবিল অ্যান্ড সার্ভ। বেসিক্যালি আপনারা ওখান থেকে সেলফ সার্ভ করতে পারেন। এরকম একটা ট্রে দেবে, একটা হোল্ডার দেবে, ওখান থেকে আপনারা নিজেরা সার্ভ করে নিয়ে বেকারি কাউন্টার থেকে পেমেন্ট কাউন্টারে চলে আসতে হবে। এবং পেমেন্ট কাউন্টারে আসার পরে কিন্তু ওখানে আপনাদের অনলাইন বা ক্যাশের অপশানস থাকছে, অ্যান্ড আফটার দ্যাট ইউ আর গুড টু গো। উপরে কিন্তু খাওয়ার জায়গা, আর এই নিচে যেটা দেখছেন এখানে কিন্তু ইনহাউস মিউজিকেরও ব্যবস্থা আছে। মিউজিক নাইটস হয়ে থাকে ওদের এখানে। এখানে একটা বিস্তর অপশান এই ছিল গ্লেনারিজের গল্প। এবার আমরা বেরিয়ে যাব হেরিটেজ ওয়াকের বাদবাকি জায়গাগুলো কভার করতে। এখন এক্স্যাক্টলি দাস স্টুডিওর পাশ দিয়ে যাচ্ছি, এবং এই দাস স্টুডিও কিন্তু দার্জিলিংয়ের ঐতিহ্য বহন করে চলছে, এবং এই জায়গাটাও হেরিটেজ ওয়াকেরই একটা পার্ট। তার কারণ হচ্ছে এখানে কিন্তু দার্জিলিংয়ের বা হিমালয়ান রেঞ্জেসের যতগুলো পাহাড়, দার্জিলিং সিটির ছবি এগুলো দেওয়া আছে। ভিতরে ছবি তোলা অ্যালাউড নয়। শুধু তাই নয়, দার্জিলিংয়ের হিস্টোরিক্যাল কিছু মুমেন্টস, প্লাস সাউথ আফ্রিকা, কেনিয়া ইত্যাদি এই ধরনের জায়গারও কিছু রেঞ্জেসের ছবি এরকম আছে।
এই সুরগুলো বোধহয় না শুনলে পুরো ট্রিপটা কমপ্লিট হয় না। এবং এই রাস্তা দিয়ে যখনই হাঁটবেন তখন কিন্তু এরকম সুর বারে বারে আপনার কানে ভেসে আসবে। অ্যান্ড দিস ইজ দি বিউটি অফ নর্থ বেঙ্গল। চলে এসেছি দার্জিলিং ম্যাল চকে, এবং এখান থেকে এই দিকের রাস্তাটা কিন্তু চলুন দেখাই আস্তাবলের দিকে চলে যাচ্ছে, যেটার অ্যাকচুয়ালি লিগ্যাল নেম হচ্ছে, যতদূর আমার মনে পড়ছে, ডক্টর জাকির হোসেন রোড। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটায় কিন্তু আস্তাবলের রাস্তাও বলে থাকে ওদের এখানকার লোকাল যারা আছে তারা। তার কারণ হচ্ছে এখানে কিন্তু দেখুন এরকম ঘোড়া রাখা আছে, আর এই আস্তাবলের রাস্তাটায় কিন্তু প্রচুর হোটেলসেরও অপশান আছে, মানে বাজেট ফ্রেন্ডলি হোটেলসের অপশান। তো যারা দার্জিলিং ঘুরতে আসবেন এবং মনে করবেন যে একটু বাজেট ফ্রেন্ডলি জায়গায় থাকবো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা ইজ আ গ্রেট অপশান। এবং এখন আমি নিউ মহাকাল রোড দিয়ে আগে চলে যাব মহাকাল মন্দিরে। অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি কিন্তু এটাও আমাদের এই হেরিটেজ ওয়াকেরই একটা পার্ট, এবং ভিতরে তো ছবি তোলার নিষেধ আছে, কিন্তু যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একটা দারুণ অপশান। এবং দেখুন এই রাস্তা দিয়ে আপনারা যদি বেরিয়ে যান, মানে হেরিটেজ ওয়াকটা যদি স্টার্ট করেন, তাহলে আপনাদের সর্বপ্রথম আপনাদের আগে যেটা পড়বে সেটা হচ্ছে ভানু ভবন, তার অপোজিটেই পড়বে সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ, দেন উইন্ডমেয়ার হোটেল। উইন্ডমেয়ার হোটেলটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এই গ্যালারির ঠিক উপরেই, আমি গিয়ে দেখাবো। আর এই রাস্তাটা কিন্তু নিউ মহাকাল রোড, যেটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি মহাকাল মন্দিরের দিকে। চারিপাশটা দেখুন। এত সুন্দর এই শহরটির কিন্তু আরও অনেক অনেক যত্ন দরকার, এবং এই ম্যাল চকে বসে কিন্তু একটা সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। 6700 ফিটে অবস্থিত দার্জিলিং, এবং এখন আমরা এই ম্যাল রোড ধরে এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু টুয়ার্ডস মহাকাল টেম্পল। এই মহাকাল টেম্পলের ইতিহাসটা বলতে গেলে দোর্জে রিনজিং লিং বলে একজন মঙ্ক, উনি এই টেম্পলটা অ্যাকচুয়ালি বিল্ড করেছিল। চলে এসেছি মহাকাল টেম্পলে, আর এখান দিয়ে উপরে যাওয়ার রাস্তা। ওটা কিন্তু বেশ চড়াই একটা রাস্তা। 7000 ফিটে অবস্থিত এই মহাকাল মন্দির, এবং এখানে বৌদ্ধ এবং হিন্দু ধর্ম একসাথে পালন করা হয়। জায়গাটা কিন্তু বেশ চড়াই। আর এখানে একটা জিনিস বলে রাখি, যে চারিপাশে কিন্তু বাঁদরের বেশ, মানে প্রচুর বাঁদর আছে, উপদ্রব কিছুই করছে না আপাতত, তবে এইটা একটু সামনে থাকতে হবে আর কি। এবং এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে কিন্তু একটা অসাধারণ হিন্দু এবং বৌদ্ধ ধর্মের ব্লেন্ড দেখতে পাওয়া যায়। 1765 সালে দার্জিলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি এখানে অ্যাকচুয়ালি অবস্থিত ছিল, যেটা পরে ভুটিয়া বস্তিতে চলে গেছে। চলে এসেছি এখানে, কিন্তু এই জায়গায় আপনাদের জুতো রেখে নাম, নাম্বার এবং সিগনেচার করে আপনাদের উপরে উঠতে হবে। চলে এসেছি মহাকাল টেম্পলে। মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে জুতো রাখার সময় আলাদা কোনো চার্জেস নেই, আপনি ভালোবেসে যে টাকাটা দেবেন সেটাই হচ্ছে জুতো রাখার জন্য চার্জ। ভোলে বাবার নাম করে উপরে উঠে যাচ্ছি। অনেকটা খাড়াই, মানে আমার অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন আমি পুরো হাঁপিয়ে গেছি, আর গরম লাগতে শুরু করেছে। দেখুন চারিপাশটা। দার্জিলিংয়ের জিওগ্রাফি অনুসারে কাটা পাহাড় এবং জলা পাহাড় দার্জিলিংয়ের সবথেকে উচ্চতম দুটি পয়েন্ট, এবং দার্জিলিং শহরটি ঠিক এই ওয়াই শেপের মাঝখানে অবস্থিত। 1782 সালে তৈরি হয় এই মন্দিরটি, এই মহাকাল মন্দির। এবং এই মহাকাল মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে
হিন্দু এবং বুদ্ধিস্ট কালচার কিন্তু একসঙ্গেই ফলো করা হয়। সো দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ দিস প্লেস। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে কিন্তু আগে এখানে একটা ভুটিয়া মনাস্ট্রি ছিল, বাট সেটা আফটার দ্য ওই গোর্খা ইনফিল্ট্রেশন তারপরে কিন্তু ওটা এখন ভুটিয়া বস্তিতে চলে গেছে। আর এখানে এই আমাদের এখন যে মন্দিরটা দেখছেন আপনারা, সেইটা বিল্ড করা হয় 1782 থেকে 1788 সালের মধ্যে খুব সম্ভবত। চারিপাশে এরকম সুন্দর সুন্দর প্রেয়ার ফ্ল্যাগস দিয়ে জায়গাটাকে পুরো সাজানো, এবং বলা হয় এখানে 3টে শিবলিঙ্গ আছে। সেই 3টে শিবলিঙ্গ ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস মানে ভোলেনাথ, আমাদের ব্রহ্মা অ্যান্ড বিষ্ণু। ভিতরে গর্ভগৃহে যাওয়ার মানে ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউয়েন্স নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে ঘোরানোর নিয়ম। আমরা অনেক সময় লেফট টু রাইট করি, বাট ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মুভ ইট ফ্রম রাইট টু লেফট। অ্যান্ড দ্য মন্ত্র ইজ ওম মানে পিমে হাম। মানে আমরা যেমন ধরুন আমাদের হিন্দু কালচারে যদি বলে থাকেন, তাহলে আমরা বলে থাকি জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে, এরকম টাইপেরই। মানে হোয়াট এভার ইউ উইশ ফর ইট বিকামস ট্রু। আমি লাস্ট টাইম সিকিমে এসে দীপকজি যতটুকু আমাকে বলেছিলেন, সো সেইখান থেকে এই রিসার্চটুকু করা আর কি। এই টেম্পলটি কিন্তু বানিয়েছিলেন লামা দোরজে রিনজিং, এবং বলা হয় সেখান থেকেই এই জায়গার নামকরণ দার্জিলিং। দোরজে মিন্স থান্ডারবোল্টস আর লিং মিন্স ল্যান্ড, সো দার্জিলিং মিন্স ল্যান্ড অফ থান্ডারবোল্টস। তাই জন্যই এই জায়গাটাকে দার্জিলিংকে কিন্তু শুধুমাত্র কুইন অফ হিলস নয়, ল্যান্ড অফ থান্ডারবোল্টসও বলা হয়। এবং এই হচ্ছে চলে এসেছি এখন যে জায়গাটা দেখছেন, সেটাই হচ্ছে উইন্ডমেয়ার হোটেল। এই জায়গাটা কিন্তু একদম যে ম্যালচকে যে গ্যালারিটি করা আছে তার উপরে, এবং দিস ওয়াজ হেরিটেজ চার্ম সিন্স 1841। অতএব বুঝতেই পারছেন কেন এগুলো হেরিটেজ ওয়াকের একটা পার্ট। এবং যারা সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ফিল্মটা দেখে থাকবেন, তারা কিন্তু খুব ভালোভাবে জানবেন যে ফিল্মের বিষয়ে এই জায়গাটায় কিন্তু অনেকবার বলা হয়েছে। এক বিস্তর ইতিহাস বহন করে বেড়াচ্ছে আপনার আমার সবার প্রিয় এই দার্জিলিং শহর। অতএব দার্জিলিং এলে কিন্তু পায়ে হেঁটে এই হেরিটেজ ওয়াকটা ইজ আ ভেরি ভেরি মাস্ট। এই ম্যালচক থেকে একটা নিচের দিকে রাস্তা চলে আসছে, যেটা দেশবন্ধু রোড। অ্যাকচুয়ালি এই দেশবন্ধু রোড ধরে এগিয়ে গেলেই কিন্তু সিআর দাসের বাড়ি এবং মিউজিয়াম। এখন ওখানেই যাচ্ছি। আমি একটু রাস্তাটা গুলিয়ে উপরের রাস্তাতেই চলে গেছিলাম, একজন দাদা হেল্প করে দিলেন। এখান থেকে একদম সোজা, খুব কাছে। পাহাড়ি রাস্তার এগুলোই সৌন্দর্য, কোনো সাউন্ড নেই দেখুন। এবং এক পাশ থেকে এখানে কিন্তু পুরো এরকম মেঘে ঢেকে গেছে। আর আমরা হেঁটে চলেছি পাহাড়ি রাস্তা ধরে সিআর দাসের বাড়ির দিকে। অ্যাকচুয়ালি এই বাড়িতেই কিন্তু উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। চলে এসেছি ইটার্নাল হোপ ইন মেমোরি অফ চিত্তরঞ্জন দাস, 5th November 1870 to 16th June 1925। ওনার লিগেসি, ওনার ইন্সপিরেশনস সব এখানে দেওয়া আছে। এখন কিন্তু এটা বেসিক্যালি বন্ধ আছে। এখানে দেশবন্ধু মিউজিয়াম, মানে ওনার লাইফের সাথে রিলেটেড যাবতীয় তথ্য সব কিন্তু এইখানেই সংগ্রহ করা আছে। দেখুন চারিপাশের সৌন্দর্যটা। আর এই যে এখানে বলাই আছে অন 16th June 1925 পাস্ট অ্যাওয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হিয়ার। এখানেই উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর এইটাও কিন্তু এই হেরিটেজ ওয়াকের একটা
অসাধারণ অংশ। আমি হেঁটে চলেছি সিআর দাসের বাড়ির পাশ দিয়ে এবং কি অসাধারণ সৌন্দর্য দেখুন। जरा हाय कर दो बच्चों। Hi. What's your name? My name is Sinjan Thair. Which class you in? I'm in class 8. Class 8. And you? My name is Mohit Faisal. I'm in class 7. Hi, thank you guys for being in the video. এখান থেকে যাচ্ছিলাম, দুটো বাচ্চার সাথে দেখা হয়ে গেল। ওরা दे आर रियली स्वीट। चलो अच्छे से पढ़ाई करना। Okay. मेरे चैनल का नाम अंकित ट्रैवलिंग डायरीज है। अंकित ट्रैवलिंग डायरीज। इफ़ यू फाइंड इट ऑन यूट्यूब प्लीज सब्सक्राइब टू इट, दैट वुड बी रियली हेल्पफुल फॉर मी। Insta? या आई एम ऑन इंस्टा, इट्स सिम्फनी ऑफ नेचर 97। 90, Nature 97. नेचर 97 या Okay. या ओके। Okay. Masari ek. চলো বাই। সো অ্যাকচুয়ালি এরকম পায়ে হেঁটে ঘোরার কিন্তু এটাই মজা। ওদের লোকাল প্রচুর মানুষজনদের সঙ্গে এরকম দেখা হয়ে যায়। দে আর জাস্ট কিডস, দে আর সো ইনোসেন্ট। আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি। এটা দিয়ে কিন্তু একটু লেন্দি হবে, বাট এটা দিয়ে ওই মহাকাল মার্কেট যাব। একদম একটা লোকাল, আমি বলতে গেলে ওদের যেরকম ধরুন পাড়া হয় বা এরকম, সেইখান থেকে যাচ্ছি বেসিক্যালি। এখানে এখন একটা যেটা চিন্তা হচ্ছে, আমাকে এতটা পথ আবার ফিরে না আসতে হয়। দেখুন সেন্ট অ্যান্ড্রুজ চার্চের ফার্স্ট সার্ভিস কিন্তু হেল্ড করা হয়েছিল 1844 সালে, এবং এটা কিন্তু স্যার অ্যান্ড্রুজের নামেই নামকরণ। চারিপাশটা দেখুন। Built 1843, rebuilt in 1873. আগের এপিসোডে রাত্রিবেলাতেও এই বিল্ডিংটা দেখিয়েছি। এটা হচ্ছে এখানকার টাউন হল অ্যাকচুয়ালি, বা বলতে পারেন সবথেকে ওল্ডেস্ট বিল্ডিং। এখন কিন্তু এখানে ওয়েদারটা একটা দারুণ ওয়েদার, না রোদ না খুব মেঘলা। আকাশটা দেখে বুঝতেই পারছেন কীরকম ওয়েদার এখানকার। আমি এখন হেঁটে চলে গেছি, অ্যাকচুয়ালি বন্ধ আছে। সন্ধ্যাবেলা করে এখানে কিছু একটা ফেয়ার হচ্ছিলো কালকে দেখছিলাম, আর এখন কিন্তু আমি হেঁটে যাচ্ছি টাউন হলের পাশ দিয়ে। 13-14 ডিগ্রি টেম্পারেচার এখানে। এখান থেকে সোজা এগিয়ে গেলেই কিন্তু পরপর যে জায়গাগুলো পড়বে সেটা হচ্ছে মেন পোস্ট অফিস, দার্জিলিং স্টেশন আর লোকো শেড। সেই জায়গাগুলো গিয়েও দেখাচ্ছি। এটা বাংলা সহায়তা কেন্দ্র। আর একটা জিনিস, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বহু জায়গায় এরকম টি স্টলস পাবেন আপনারা। সো এই টি স্টলসগুলোতে আপনারা এখানে আসলে মনেই হতে পারে যে দার্জিলিং টি আপনারা ট্রাই করবেন। নিশ্চয়ই ট্রাই করুন, কিন্তু যদি খুব বেশি টাকা খরচা না করতে চান তাহলে আই উড সাজেস্ট এখান থেকে না কেনাই বেটার। একদম এই রাস্তা বরাবর সোজা গিয়ে এই রাস্তাটা নিচে গেলেই কিন্তু মহাকাল মার্কেট। কিন্তু দাঁড়িয়ে আছি দার্জিলিং হেড পোস্ট অফিসের সামনে। এটা যেহেতু কার্যকারী তাই জন্যই কিন্তু জায়গাটা একদম মেনটেন্ড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠিক এই রাস্তা দিয়ে এই যে নেমে যাচ্ছি, এটাই হচ্ছে মহাকাল মার্কেট। এখানে আসলে ধরুন, বিশেষ করে বাঙালিদের কথা বলছি, নট অনলি বাঙালি, আই থিঙ্ক ইন্ডিয়ানরা সবাই এরকম। কোথাও ঘুরতে গেছেন, একটু মার্কেটিং করবেন না বা বার্গেনিং করবেন না তা তো হয় না। সো দিস প্লেস ইজ ইয়োর অপশন। এখানে এলে বার্গেনিং করে কেনার বিস্তর অপশন পাবেন আপনি। মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। মানে এই চত্বরটা হচ্ছে, ম্যাল রোডটা যদি পার্ক স্ট্রিট হয় তাহলে এই চত্বরটা কিন্তু এখানকার নিউ মার্কেটের মতন। চারিপাশে ভরে ভরে জামা কাপড়ের দোকান, জুতো ইত্যাদি সব কিছুই আছে। তো এখানে এসে যদি উইন্টার গার্মেন্টস ইত্যাদি এইসব কিনতে চান, শল, পঞ্চু, হ্যান ত্যান, তাহলে এখান থেকে কিন্তু প্রচুর কেনার অপশানস আপনারা পাবেন। এই যে মহাকাল মার্কেটে চলে এসেছি।
এখানে বলে রাখা ভালো, মহাকাল মার্কেটটা কিন্তু উপরের মার্কেট এবং চকবাজারকে বলা হয় লোয়ার মার্কেট। দেখুন এই চত্বরে কিন্তু এরকম কেনাকাটির প্রচুর দোকান পাবেন, প্রচুর অপশানস পাবেন এখানে। $199 থেকে জিন্স ইত্যাদি এইসব পাওয়া যাচ্ছে এখানে। গ্রসারি স্টোরও আছে, আর প্লাস এই যে এক্স্যাক্টলি যেখানে স্ট্রিট স্টলগুলো অ্যাভেলেবেল সেটা হচ্ছে এইটা। মানে রাস্তার উপরে যে মার্কেটগুলি দেখলেন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিউ মহাকাল মার্কেট, এবং এই নিচের যে দোকানগুলি দেখছেন এটাকে বলা হয় চক বাজার, যেখানে খুব বাজেটে খাবার দাবার থেকে শুরু করে সব পাবেন। চারিপাশে এরকম সোয়েটার্স থেকে শুরু করে কার্ডিগানস, ট্রাউজার্স, ইনারওয়্যার্সের প্রচুর অপশানস আছে কিন্তু এখানে। অ্যান্ড ইউ আর গেটিং অ্যাকচুয়ালি অন ভেরি চিপ রেট, যদিও এই জিনিসপত্রগুলোর দাম কিন্তু খুব বেশি এখানে, প্রায় 100 টাকা 80 টাকা করে বলছে। একটু বার্গেন করলে ওরা ওই 50-60 টাকার মধ্যে করে দেয়, বাট ইউ হ্যাভ টু বার্গেন আ লট। নিচের দিকটায় যাচ্ছি, প্রচুর কার্ডিগানসের প্রচুর এখানে অপশান, মেয়েদের সোয়েটার্স, এরকম সোয়েট শার্টস দেখুন। গাছেরও অপশান আছে, জ্যাকেটসও আছে। স্টেশন অবধি যাওয়ার জন্য কিন্তু ওই ঠিক যেখান থেকে আমরা চকবাজারে গেলাম ওখানে একটা রিলায়েন্স মল আছে, ওর পাশ দিয়ে মেন রাস্তা ধরেও আপনারা যেতে পারেন, আর পাশ দিয়ে একটা শর্ট রুটও যাচ্ছে, সেটা দিয়েও যেতে পারেন, যদি এটা অনেকটাই ডাউনহিল। তো এখান থেকেই আমি যাচ্ছি, একবারে দেখা হবে স্টেশনে গিয়ে। এখন চলে এসেছি কিন্তু দার্জিলিং স্টেশনে, এবং এখানে আসতে না আসতেই একদম সানলাইট হয়ে গেছে, এতক্ষণ পুরো ক্লাউডি হয়েছিল। দেখুন এটার ইনগরেশন হয়েছিল কিন্তু 1881-এ ফ্র্যাঙ্ক প্রেস্টেজ নামের একজন ব্যক্তির হাতে, এবং এটা মূলত ইউজ করা হতো চা এবং প্যাসেঞ্জারদের যাতায়াতের জন্য, চা রপ্তানি এবং প্যাসেঞ্জারদের যাতায়াতের জন্য। আমি স্টেশনে গিয়ে জয় রাইড, এবং এই ট্রেনটা কিন্তু এনজেপি থেকেও এখন ডাইরেক্ট ইয়েতে আসে। তো দেখুন চারিপাশটা। আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপে যদি আপনার আধার অথেন্টিকেশন করা থাকে তাহলে কিন্তু এই টয় ট্রেন জয় রাইড অনলাইনেই আপনারা বুক করে নিতে পারবেন খুব সহজে। এবং এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ। 1879 থেকে 1881-এর মধ্যে এই জায়গাটির কনস্ট্রাকশন হয়, এবং 1881-এ এই জায়গাটা ইনগরেট করা হয়েছিল। 2 ফুটের গজের লাইন, এবং এই হচ্ছে এখানকার ভিউ। দেখুন এন্টায়ার সিটিটা কিন্তু এখান থেকে ভিজিবল, দেখুন। এবং সানলাইট থাকলে কিন্তু এখান থেকে কি সুন্দর দৃশ্য দেখতে পাবেন সেটা বুঝতেই পারছেন, বা আকাশটা ক্লিয়ার থাকলে, যদিও আগের থেকে অনেকটাই ক্লিয়ার, বাট চারিপাশে কিন্তু মেঘ আছে। এখানে কিন্তু একটা টয় ট্রেন ক্যাফে আছে, এই টয় ট্রেনের মধ্যেই বসে খাওয়ার ব্যবস্থা, ক্যাফে গোল্ডেন ফিস্ট। চলুন ভিতরে গিয়ে, আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন। ভিতরে গিয়ে ডিটেলস দিচ্ছি, ট্রেনের টাইমিং, বৃত্তান্ত, প্রাইস কীরকম কী আছে সেগুলোর বিষয়ে। দেখুন পুরো ডিটেলটাই এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি নিউ জলপাইগুড়ি থেকে যদি আপনারা আসতে চান, ওটা কিন্তু নর্মাল যেটা স্টেশন টু স্টেশন যেমন রোড থাকে সেটার ভাড়া হচ্ছে ফার্স্ট ক্লাস হলে 1400, আর এসি চেয়ার কার হলে কিন্তু 1500। অন দি আদার হ্যান্ড আপনারা যদি জয় রাইডটা নিতে চাইছেন, জয় রাইডের জন্য কিন্তু ডিজেল জয় রাইড 1000 টাকা ফার্স্ট ক্লাস, সবকটাই ফার্স্ট ক্লাসই আছে। আর স্টিম জয় রাইডে কিন্তু 1500 টাকা করে, সেটা দার্জিলিং টু ঘুম টু দার্জিলিং, ঠিক আছে। আর এখানে হচ্ছে আচ্ছা সিজন স্পেশাল জয় রাইডও আছে, ডিজেল জয় রাইড হয়ে সবকটাই ডিজেল জয় রাইড সেগুলো। তো যারা প্রথমবার দার্জিলিং আসবেন তাদের জন্য দিস ইজ আ মাস্ট ট্রাই, এটা অবশ্যই করা উচিত।
আর এখানে হচ্ছে এই কার্শিয়ং থেকে দার্জিলিং অবধি যারা আসবেন যাত্রীবাহী ট্রেনে, তাদের জন্য কিন্তু 750 টাকা করে টিকিটের প্রাইস। রিজার্ভেশন টাইম হচ্ছে 8টা থেকে 1700 আওয়ার্স অবধি। এখন চলে এসেছি স্টেশনে, এবং এই স্টেশনটা ইটসেলফ ইজ এ ভিউ পয়েন্ট। স্টেশন থেকে এত সুন্দর ভিউ পয়েন্ট আপনারা পাবেন, দেখুন। এখান থেকে যাব লোকোশেডের দিকে, তার আগে আপনাদের ভিউটা একটু দেখিয়ে নিই। দেখুন, এখান থেকে কিন্তু এন্টায়ার সিটিটা পুরো দেখা যাচ্ছে। এই স্টেশনের উচ্চতা কিন্তু 6812 ফিট, কিলোমিটার হচ্ছে 79.20। আমরা এখন আছি দার্জিলিং স্টেশনে। প্রত্যেকে এখানে ছবি টবি তুলছে। আর লোকোশেডটা এখান থেকে এগিয়ে গেলেই কিন্তু সামনে বাঁদিকে, এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম, ওই পাশটা হচ্ছে প্ল্যাটফর্ম 1, দিস ইজ প্ল্যাটফর্ম 2, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম 3। ঠিক এখান থেকে বেরিয়ে গেলেই কিন্তু সামনে হচ্ছে বাঁদিকে দেখা যাচ্ছে লোকোশেড, এবং ওখানেই কিন্তু এই যে ওয়ার্ল্ড হেরিটেজ আমাদের টয় ট্রেন দার্জিলিংয়ের, তার রক্ষণাবেক্ষণ করা হয়। দেখুন, স্টিম অ্যান্ড ডিজেল ইঞ্জিনগুলো এখানে রাখা আছে। এই হচ্ছে এখানকার লোকোশেড, এবং এখানেই কিন্তু ট্রেনগুলির রক্ষণাবেক্ষণ করা হয়। এখনও এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। স্টিম ইঞ্জিন অ্যান্ড ডিজেল ইঞ্জিন দুটোর ব্যবস্থাই পাবেন। টাইমের ডিটেলস তো আপনাদের বলেই দিলাম, কীরকম কী খরচাপাতি হতে পারে সেটাও। তো আপনারা যারা প্রথম আসবেন তাদেরকে আমি সাজেস্ট করব, একবার হলেও সময় করে একটা দিন রাখুন শুধুমাত্র এই জয় রাইডটা নেওয়ার জন্য। দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে গিয়ে। এই হচ্ছে সেই ট্রেন ক্যাফে, ভিতরে বসে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে এখানে, প্লাস আই থিঙ্ক টেক অ্যাওয়ের ব্যবস্থাও আছে। হ্যাঁ, এই তো টেক অ্যাওয়ে কাউন্টার, এখান থেকে কিন্তু টেক অ্যাওয়েও করে নিয়ে যেতে পারেন। স্টেশনটা কিন্তু অবস্থিত হিলকাট রোডে, এবং এই হিলকাট রোড থেকে এসে আমাদের কিন্তু ডান দিকে চলে যেতে হবে। ঠিক গাড়ি নিয়ে যখন আমরা এখানে ঢুকছি তখন যেরকম ডান দিকে চলে গেছিলাম, তবেই আপনারা গান্ধী রোডের দিকে যাবেন। বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিকে, মানে ওই দিকের রাস্তাগুলো অ্যাকচুয়ালি জু, রোপওয়ে এইসবের দিকে চলে যাচ্ছে। এই চত্বরেও প্রচুর হোটেল আছে, হোটেল রেড রোজ ইত্যাদি, এরকম প্রচুর, এখানে কিন্তু প্রচুর হোটেল পাবেন। পায়ে হেঁটে হিল স্টেশন ঘোরার মধ্যে বেশ কষ্ট আছে, তবে দ্য ফ্যাক্ট ইজ আনন্দ কিন্তু দ্বিগুণ আনন্দ। কষ্ট হচ্ছে কারণ এরকম চড়াই উতরাই তো সবসময় করা হয় না, কিন্তু যে আনন্দটা এইভাবে এক্সপ্লোর করার জায়গাটাকে, একটা শহর বলুন, একটা জায়গা, নতুন জায়গা বলুন, সেটার মধ্যে আলাদাই একটা আনন্দ। মহাকাল রেস্টুরেন্টে এতটাই ডিমান্ড আর কি, যে বাইরে থেকে কিন্তু লাইন দিতে হচ্ছে। আজকে মানে একটাও ফাঁকা টেবিল নেই, যে কারণে আমরা ঠিক তার পাশেই কিন্তু একটা চাণক্য হোটেল অ্যান্ড ধাবা বলে আছে, এখানে আজকের মতন খেতে ঢুকছি। চলুন ভিতরে গিয়ে ডিটেলস দিচ্ছি। ভিতরে বসে খাওয়ার এরকম ব্যবস্থা আছে। আমরা যে ইন্ডিয়ান ধাবাটা আজকে লাঞ্চ করলাম, খাবারটা খুব একটা ভালো নয়, আর অ্যাকচুয়ালি ইটস নট আপ টু দ্য মার্ক, কিন্তু যে বিলটা করলো সেটা কিন্তু অনেকটাই। তো সেই কারণে কিন্তু আমি সাজেস্ট করব এখানে এটা এক অপশান নয় আর কি, কারণ যতই বলুন ঘুরতে আসবেন তো একটু খাওয়া দাওয়ার দিকটাতে ধ্যান তো রাখতেই হয়। তো বাঙালি খাবার যদি খেতে চান তাহলে পাশের হোটেলটা মহাকালে যাওয়াটাই বেটার, কিন্তু আজকে ওখানে অ্যাভেলেবিলিটি এতটাই ক্রাইসিস ছিল যে কারণে আমাদেরকে পাশেরটায় যেতে হলো।
বেসিক্যালি মেলে এলে কিন্তু বহু জায়গায় আপনারা এরকম গার্মেন্টসের দোকান তো পাবেনই, আর এখানে অনেক জায়গায় লেখা আছে 40%, 50%, 60%-এর মতন ডিসকাউন্ট। বাট অ্যাকচুয়ালি দামগুলো কিন্তু খুব একটা কম নয়। মানে ওই হরে ধরে বিষয়টা হচ্ছে দাম বাড়িয়ে 50 থেকে 60% ডিসকাউন্ট এরকম হরে ধরে আপনার ওই একই প্রাইস লাগছে। এনিওয়ে, সো ইউ আর ওয়াচিং আঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত আপনাদেরকে দার্জিলিং হেঁটে ঘুরিয়ে দেখাচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে একটু ভাগ করে নেবেন, তাহলে এরকম ঘুরে বেড়ানোর আরও ইন্সপিরেশন আমি খুঁজে পাবো, এবং আপনাদেরকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর কিন্তু আরও সুযোগ আমার কাছে চলে আসবে। অতএব এই বলে আজকের ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হয়ে যাবে একটা নতুন এপিসোডে। দিস ইজ ইয়োর ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী সাইনিং অফ।